আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ না থাকলে আগামীতে গুপ্ত স্বৈরাচার জাতির ঘাড়ে চেপে বসবে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে এ শঙ্কা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধুমাত্র জনসভা করে জনগণের মন পাওয়া যাবে না, মানুষের কাছে যেতে হলে ঘরে ঘরে যেতে হবে। মাহফুজ নান্টুকের সাথে নিয়ে KM তারিক হাসানের ক্যামেরায় ইফতেখার রেজার রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হল 10টি উপজেলা ও 4টি পৌরসভা নিয়ে গঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, তাই জনগণকে সাথে রাখতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে। দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ, সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, প্রিয় ডেলিগেট বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, একটি কথা মনে নিতে হবে, আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী নেতাকর্মীরা ঐক্যবদ্ধ না হলে দেশ স্বাধীনের পর ও 2008 সালের নির্বাচনের পর যেভাবে স্বৈরাচার মানুষের কাঁধে চেপে বসেছিল, তেমনি আগামীতে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, তাহলে 2008 সালে তথাকথিত নির্বাচন দিয়ে, 111 এর পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট দেশের কাঁধে চেপে বসেছিল, যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। বর্তমানে দলের নেতাকর্মীদের ঐক্য, জনগণ ও দেশ পুনর্গঠনের প্রতিপাদ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে বলেও মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। দীর্ঘ 15.5 বছরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রযাত্রা সমুন্নত রাখতেই বিভিন্ন জেলা কমিটির সম্মেলন করছে বিএনপি। এরই অংশ হিসাবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এই সম্মেলন। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দায়িত্বপ্রাপ্তরা জনগণের গোড়দোড়ায় যাবেন একসাথে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, কুমিল্লা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তার দল সরকার পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতির শিকড় উপড়ে ফেলা হবে। সকালে রাজধানীতে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি কথা বলেন। জামায়াতের আমির মনে করেন, দেশের শিক্ষা ব্যবস্থায় গলদ আছে, তাই লেখাপড়া করেও বেকার থাকছে যুবকরা। জামায়াতের প্রথম অগ্রাধিকার থাকবে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা। যুগোপযোগী নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় করার উপর জোর দেন তিনি। বেকার সমস্যা দূর করা হবে, যোগ্যতা অনুযায়ী সবাই কাজ পাবে বলেও আশ্বস্ত করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা দুর্নীতির জড় কেটে দেব ইনশাআল্লাহ। এটা যদি উপড়ে ফেলা হয়, এখন বাংলাদেশের যে জিডিপি, আলহামদুলিল্লাহ জাম দিয়ে এটা মিনিমাম ডাবল হবে। এরপরে এর বেনিফিট সারা জাতি পাবে। যে সার্ভিসের ডেপথ এবং ওয়েট যত, সেই সার্ভিসে তাকে বেতন কাঠামোটা সেইভাবে সমন্বয় করতে হবে। নির্বাচনী কর্মকর্তাদের কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে যাতে সবাই নিরপেক্ষভাবে কাজ করে তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। দুপুরে কমিশনের অডিটোরিয়ামে নির্বাচনী কর্মকর্তা সম্মেলনে তিনি এসব কথা বলেন। দৃশ্যমান অদৃশ্য নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে কমিশন এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূলের নির্বাচনী কর্মকর্তাদের দাবি ও চ্যালেঞ্জ তুলে ধরতে নির্বাচনী কর্মকর্তা সম্মেলনের আয়োজন করে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। সম্মেলনে মাঠ পর্যায়ে কাজের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন কর্মকর্তারা। সকল
কর্মকর্তা। পরে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচনী কর্মকর্তাদের করণীয় সম্পর্কে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারগণ। এসব কারণে আমরা জুলাই অভ্যুত্থান দেখেছি, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন, ভালো নির্বাচন না থাকা বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। আপনাদের কাজের সৌন্দর্য, আপনাদের কাজের গুণগত মান, আপনাদের সততা, আপনাদের ইমানদারি, আপনাদের আমানতদারি সম্পূর্ণ নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সহায়ক হবে। দায়িত্ব গ্রহণের পর থেকে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হলেও নির্বাচন কমিশন তা মোকাবেলা করে এগিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না, আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব এবং আমরা উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন। আগামী নির্বাচনে ৭০% বেশি মানুষ ভোট প্রদান করতে পারে বলেও আশা প্রকাশ করেন সিইসি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামালের পরামর্শে অপরাধমূলক কাজ করেছেন শেখ হাসিনা। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় আহত রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ দোলন ভূঁইয়ার খোঁজ খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। তার পক্ষ থেকে দোলন ভূঁইয়ার বাসায় গিয়ে অনুদান তুলে দেন রুহুল কবির রিজভী। ৪ জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কাজ করেছে। ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই গ্যাং অফ 4 এরা যত হত্যা সব নির্দেশ দিয়েছে। পিআর নয়, আগামী জাতীয় নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে। শনিবার রাজধানীতে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা একথা বলেন। তারা আরও বলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট জাতীয় নির্বাচনের পরিবেশ। বিদ্যমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সংশয় প্রকাশ করেন অনেকে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সরকারের গত 1 বছরের কর্মকাণ্ড আশাব্যঞ্জক নয়। রাজনৈতিক দলগুলো সংস্কার বিষয়ে একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে রয়েছে ভিন্ন মত। রাজনীতিতে এই অনৈক্য সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মত বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের। রাজধানীতে সংস্কার ও নির্বাচন প্রেক্ষিতে জাতীয় ঐক্য শীর্ষক সেমিনারে উঠে আসে এসব কথা। পিআর দাবির আন্দোলন ১/১১ মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন শঙ্কা আলোচকদের। যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন, এটার উদ্দেশ্যটা কি? সরকারের উপরে চাপ সৃষ্টি করা। এখন যারা এই আন্দোলনটা করছে, আপনারা খেয়াল করে থাকবেন যে তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে। আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি, পুলিশ তো কথাই শোনে না, যা শোনে না তা একটু খসরুভাইয়ের কথা শোনে, আমার কথা শোনে না, এইভাবেই চলছে। এইটা দিয়ে ভোট হবে, কতদিন ভোট হবে, ভালো ভোট কতখানি হবে, এইসব প্রশ্ন সবার মধ্যে। ভোটের কতদিন আছে যেভাবে বলা হয়েছে তাতে 4.5 মাস। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, আমি মনে করি খসরু ভাইকেও করে, সাকিকেও করে, আপনাদেরকেও করে, প্রশ্ন করে, ভাই ভোট হবে তো? অভ্যুত্থান পরবর্তী দেশে পিআরের অভিজ্ঞতা সুখকর নয় মন্তব্য করে বিশিষ্টজনরা বলেন, আসন্ন নির্বাচনে তা বাস্তবায়নও সম্ভব নয়। সরকারের নির্বাচন নিয়ে এক ধরনের দোদুল্যমানতা, এক ধরনের সিদ্ধান্তহীনতা কাজ করছে। রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারের কাছ থেকে তার একটি এখনো আনতে পারেননি। আমি মনে করি এটি রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা। জুলাই বিপ্লবের 14 মাস পরেও দেশে নির্বাচিত সরকার না থাকাকে দুঃখজনক বলছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ঐক্যমত কমিশন হোক আর না হোক,
সংস্কারে ঐক্যমত হোক আর না হোক, বিএনপির পক্ষ থেকে আমরা 9 বছর আগে ভিশন 2030 মাধ্যমে আমাদের কি কি সংস্কার হবে আমরা জাতির সামনে তুলে ধরেছি। যেই সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রক্রিয়াতে ঢুকছে, এই চক্রের মধ্যে যারা পড়েছে, সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। তবে এ সেমিনারে জামায়াত ও এনসিপিকে আমন্ত্রণ জানায়নি ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। উবাইদুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। মানবাধিকার কমিশন সংস্কার অধ্যাদেশের খসড়া অন্তর্ভুক্তিমূলক হয়নি। একটি গ্রুপের চাপে প্রায় 1 বছর অতিক্রম করলেও গঠন হয়নি নতুন কমিশন। সকালে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এমন অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, সংস্কার খসড়ায় অবহেলা করা হয়েছে নারী ও শিশুদের অধিকার। এতে প্ল্যাটফর্মটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, আগামীর কমিশনে শক্ত মেরুদণ্ড আছে এমন লোকদেরই নিয়োগ দেওয়া উচিত। সেলিম মালিকের রিপোর্ট। মানবাধিকার কমিশনের 2009 সালের আইন বাতিল করে নতুন আইনের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। এদিকে গত বছরের 7 নভেম্বর আগের কমিশনের সব সদস্যই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন। প্রায় 1 বছর চলে গেলেও এখনো গঠন করা হয়নি নতুন কমিশন। কেমন হলো নতুন আইনের খসড়া? এ নিয়ে নানা খাতের অংশীজনদের মতামত জানতে নাগরিক প্ল্যাটফর্মের এই সংলাপ। এতে বক্তারা জানান, আগের কমিশনগুলো নখদন্তহীন, নতুন আইনেও সবার অধিকার নিশ্চিত হয়নি। তারা নিজেরাই শুনতে চাচ্ছেন না যে তারা কিন্তু বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘন তাদের সময় হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী পুলিশের হাতে হচ্ছে আর সাধারণ মানুষের হাতে হচ্ছে। এখনো নতুন কমিশন গঠন না করা নিয়ে সমালোচনা করেন বক্তারা। তারা বলেন, জুলাই আন্দোলনের পরও আইন ও কমিশন গঠন নিয়ে চাপের মুখে অন্তর্বর্তী সরকার। একটা মহলের চাপ তাদের কাছে আসলে রয়েই গেছে। আমার মনে হচ্ছে যে চাপটা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি এখনো। যেটার জন্য তাদেরকে আসলে গঠন করা হয়েছিল মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং বিচারের দাবিতে জুলাইয়ের এই আত্মত্যাগের পরে, সেই জিনিসটা আসলে ক্ষমতায় যাওয়ার পরে বা বসার পরে সেই জিনিসটার পরিবর্তনটা হয়ে যায়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আগের সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সব সংস্থার সংস্কার জরুরি। রাষ্ট্রীয় সংস্থা, সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো সবাইকে এই মানবাধিকারের এখতিয়ারভুক্ত কমিশনের এখতিয়ারভুক্ত করতে হবে। তাদের কাজে হস্তক্ষেপ করবে না। তাদেরকে যেভাবে আইন প্রক্রিয়া সংস্থাকে প্রশিক্ষণের কথা বলা হয়েছে, যেভাবে তাদেরকে পরিদর্শনের সুযোগের কথা বলা হয়েছে, সেই সুযোগগুলো আমার মানবাধিকার কমিশনকে দিতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করে গড়ে তুলতে শক্ত মেরুদণ্ডের লোকদের নিয়ে কমিশন গঠনের আহ্বান জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কে চাপ দিল? যেই চাপ সহ্য করার ক্ষমতা আমার এত বড় সরকারের নাই, যে এই সরকারের চাপ সহ্য করার ক্ষমতা নাই, এইটা কিন্তু গ্রহণ করতে অসুবিধা হচ্ছে আমার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।